চারিদিকে একটাই রব শোনা যাচ্ছে, চারিদিকে একটা আলোচনা শুরু হয়েছে। চায়ের স্টল থেকে শুরু করে আড্ডায়, অফিসে, নগরে, বন্দরে সব জায়গায় একটা আলোচনা খুবই তীব্র হয়েছে। সেটা হচ্ছে বর্তমান সরকার আর কতদিন, এই সরকার আর কতদিন কন্টিনিউ করতে পারবে কিংবা কন্টিনিউ করবে। এই সরকার কি নিজেদের মতো করে কন্টিনিউ করে তার মেয়াদ শেষ করে সুস্থভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করতে পারবে গণতান্ত্রিক সরকারের কাছে, নাকি সময়ের আগেই বিদায় নেবে? এই আলোচনাগুলো সারা দেশে কিন্তু শুরু হয়ে গেছে। শুধু দেশ না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শুরু হয়ে গেছে। এই আলোচনাগুলো যখন শুরু হয়ে গেছে তখন বাস্তবতা কী, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, সারা দেশে একটি আলোচনা শুরু হয়েছে, এই সরকার আর কতদিন মেয়াদ আছে। ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে, আন্তর্জাতিক পত্রিকার সাক্ষাৎকারে বলেছিলেন 4 বছরের কথা। যদিও পরবর্তীতে ব্যাখ্যায় বলা হয়েছে তিনি 4 বছর মেয়াদের কথা বলেননি, সরকারের মেয়াদ 4 বছর করা হবে সংবিধানের, সেই কথা বলেছেন। কিন্তু সংস্কার করতে কতদিন সময় লাগবে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন 4 বছরের কম। তো 4 বছরের কম সেটা তো 4.25 বছরও হয়, কিংবা 3 বছর 11 মাসও হয়, কিংবা 3 বছর 11 মাস 29 দিনও হয়। 4 বছরের কম সেটা নির্দিষ্টভাবে যখন বলা হয়নি, তখন ধরে নেওয়াই যায় যে 4 বছরের একটা পিরিয়ড এই সরকার মনে মনে ভেবেছিল থাকার। কিন্তু পরিস্থিতি এবং বাস্তবতা পাল্টে গেছে। বাস্তবতা এমনই পাল্টে গেছে যে এই সরকার এখন চাইলেও অনেক দিন থাকতে পারবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে, সেই পরিস্থিতি উন্নতি করতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। কোর্টের অবস্থা যেমন খারাপ, পুলিশের অবস্থা খারাপ, দেশের অলিগলি রাস্তাঘাটে অবস্থা, চুরি, ছিনতাই, ডাকাতি এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছেই। মব জাস্টিস একটা বড় প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মব আর হবে না। যখন 5 থেকে 8 আগস্টের সারা দেশে ঘটে যাওয়া মবের দায় মুক্তি দেওয়া হলো, যে তাদের কোনো বিচার করা যাবে না, তখনই কিন্তু এক শ্রেণীর মানুষ সাহস পেয়ে গেল যে মব করে এদেশে রক্ষা পাওয়া যায়, মব করলে বিচার হবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে মবের পক্ষে সরকারের নীরবতা বলে দেয় যে সরকারের সেখানে সাঁই রয়েছে, একটা উৎসাহ রয়েছে। যেমন ধরা যাক যে মাজার প্রসঙ্গ, মাজারে যেভাবে হামলা হচ্ছে, মাজারে যেভাবে হামলা হতে দেখেছি আমরা একের পর এক। এই তো কদিন আগেও, 2 দিন আগেও শেরপুরে যে ঘটনাটা ঘটলো, একটা বড় দরবার শরীফ, মুর্শিদপুর দরগার শরীফ, সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, আগুন দেওয়া হলো। সেই ঘটনা কিন্তু আমরা দেখছি। হিন্দুদের নিয়ে যা হচ্ছে, চিন্ময় প্রভুকে নিয়ে যা হচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবে এতটাই প্রভাব বিস্তার করেছে যে আন্তর্জাতিক অঙ্গনকে বোঝাতে এখন সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ভারত একদিকে খেপেছে, ভারত তার সীমান্তে সৈন্য জোগাড় করছে, সৈন্য মিলিটারি আসছে সীমান্তে, এবং শোনা যাচ্ছে 2 লাখের বেশি মিলিটারি ভারতীয় সীমান্তে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে সরকার কি এরকম অবস্থায় পড়ে গেছে যে ছেড়ে দে মাকে দে বাঁচি, এরকম অবস্থায়? সরকার কি খুব দ্রুত নির্বাচন দিয়ে সরকারের, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে? তার একটা লক্ষণ গতকালকে দেখা গেছে যে সরকার খুব দ্রুত, সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা বোধহয় একটু কমেছে। গতকালকে আমরা দেখেছি 21 আগস্টের হামলায়, গ্রেনেড হামলায় সকলকে দায় মুক্তি দেওয়া হয়েছে, সকলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আদালত থেকে। এই ঘটনাই প্রমাণ করে যে বিএনপির সঙ্গে যে দূরত্বের সম্পর্ক ছিল সরকারের, সেই দূরত্বটা ঘুচেছে। সেই মামলা থেকে তারেক জিয়াকে খালাস দেওয়া হয়েছে। তারেক জিয়া দেশে না আসার অন্যতম কারণ ছিল যে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল, এবং সেই কারণেই তিনি ফিরতে পারছিলেন না। এখন তারেক জিয়ার ফেরার পথটা তৈরি হয়েছে। তারেক জিয়া হয়তো খুব শীঘ্রই ফিরবেন, এবং খুব শীঘ্রই তারেক জিয়া ফিরলে বিএনপি অনেক বেশি চাঙ্গা হবে, এবং চাঙ্গা বিএনপির সামনে এই সরকার
অসহায় বোধ করবে। এই সরকারের মূল শক্তি যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার জনপ্রিয়তা এতটাই ধস নেমেছে যে ধস বালুর বাঁধের মতো অনেকটা। তারা তাদের বিভিন্ন কার্যকলাপ কথাবার্তার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা নষ্ট করেছে। তারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করেছে, তাতে বিএনপি খেপেছে। আবার বিএনপির সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছে। গতকালকেই পত্রিকায় দেখলাম হাসনাত আবদুল্লাহ বিএনপির প্রশংসা করছেন। কয়েকদিন আগে আমরা দেখলাম যে ক্যান্টনমেন্টে সার্জিস এবং হাসনাত বেগম খালেদা জিয়ার সঙ্গে একেবারে ঢলো করে নিজেদের পরিচয় দিয়ে নিজেদেরকে কৃতজ্ঞ করছেন, এরকম অবস্থা। এবং সার্জিস তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন খালেদা জিয়ার সম্পর্কে, অসাধারণ একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। যে সার্জিস দুদিন আগেও বিএনপির সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন, এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি, এমন ডায়লগ দিয়েছেন। সেই সার্জিস যখন খালেদা জিয়ার সম্পর্কে ঢলো হয়ে গদগদ হয়ে ফেসবুকে পোস্ট দেন, তখন বোঝা যায় যে সকলেরই একটা ইউটার্ন হয়েছে। এই ইউটার্ন হওয়ার কারণে ভাবা হচ্ছে যে বিএনপির জন্য সেটা খুবই লাভজনক হবে। বিএনপির জন্য লাভজনক যদি হয় আগামী নির্বাচন, তাহলে আগামী নির্বাচন কি বিএনপি একা করবে নাকি জামাতের সঙ্গে জোটে করবে? আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, সেটা একটা বড় প্রশ্ন। আন্তর্জাতিক চাপের কারণে হয়তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হবে এই সরকার, কারণ এই সরকার তাদের নিজেদের যে ক্ষমতা, নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বে অনেকটাই ভাটা পড়েছে। এই সরকারের জনপ্রিয়তা অনেকখানি কমেছে। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়েছে, শুধুমাত্র এক দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে। সেই কারণে সরকার সাপোর্ট পাবে না সাধারণ মানুষের। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যত ধরনের অ্যাকশান নিতে চাইবে, সেই অ্যাকশানে সরকার যে বিচার প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই বিচার প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারবে না। এদিকে সরকারের ভেতরের মানুষদের নিয়ে সরকারের খুবই কাছের মানুষ হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হোসেন, সাংবাদিক, তিনি আসিফ নজরুল সম্পর্কে সরকার প্রধান উপদেষ্টার তথ্য সেক্রেটারি সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং আসিফ নজরুলকে ভারতের ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছেন। আসিফ নজরুল বেশ কাঁদো হয়ে সেটার প্রতিবাদ করতে দেখা গেল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হলো। এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে, নিজের ঘরের মধ্যে আগুন জ্বালার মতো অবস্থা তৈরি হয়েছে। আসিফ নজরুল যদি ভারতের চর হন, তাহলে তার উপদেষ্টা পরিষদে বেশি দিন টিকে থাকার কোনো কারণ থাকবে না। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এমন কথা সেই ভিডিওতে আমরা দেখেছি। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে এই সরকারের হযবরল অবস্থা তৈরি হওয়ার কারণেই ওই যে আলোচনাটা, সেই আলোচনাটা উস্কে উঠেছে যে এই সরকার আর কতদিন। আমার মনে হয় যে এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না। খুব দ্রুতই আগামী বছরের মাঝামাঝির আগেই হয়তো নির্বাচন দিয়ে তারা তাদের মেয়াদ শেষ করবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবে তাদের ক্ষমতা। সেই ক্ষেত্রে নির্বাচন যদি হয়, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারা সুবিধাজনক অবস্থানে থাকবে, সেটা একটা বড় প্রশ্ন এবং খুবই মজার একটা ইনকোয়ারি হতে পারে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই যদি নির্বাচন করে তাহলে নির্বাচনের প্রেক্ষাপটটা কেমন হবে? জামাত বিএনপি কি একজোট হয়ে নির্বাচন করবে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তার সমমনাদের সঙ্গে জোট করে নির্বাচন করবে। আমরা গতকালকে দেখলাম চরমনাই পীরের এক অনুষ্ঠানে নুরুল হক নূর গিয়েছেন, সেখানে টুপি মাথায় দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। শোনা যাচ্ছে চরমনাই পীরের সঙ্গে তিনি জোট করবেন, আবার কখনো শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে তিনি জোট করবেন। তার মানে এখনও ব্যাপারগুলো পরিষ্কার না। ইসলামিক দলগুলো একটা জোট করার প্রক্রিয়াতে রয়েছে, তারা কতটা সুবিধা করতে পারবে? কারণ বাংলাদেশে এই সরকার আসার পর 5 আগস্টের আওয়ামী লীগ পতনের পরে ইসলামী শক্তির জনপ্রিয়তা অনেক বেশি, এটা মনে হয়েছিল। কিন্তু যখন তারা মাজার ভাঙা শুরু করলো, তখন কিন্তু তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে পেতে এখন তলানিতে গিয়ে ঠেকছে।
এই অবস্থা, এই উত্থান পতনের অবস্থা কিন্তু চলতেই থাকবে। সেই ভাগ গলিয়ে আওয়ামী লীগ কোনো সুবিধা আদায় করতে পারবে কিনা সেটাও একটা বড় আলোচনা হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন হবে এটা বলে দেয়াই যায়, সেই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? আর আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলে আওয়ামী লীগ কি একা একা নির্বাচন করবে নাকি জোট করে নির্বাচন করবে? আওয়ামী লীগ যে কোনোভাবেই নির্বাচন করুক না কেন, তাতে কি আওয়ামী লীগ এমন কোনো আসন তৈরি করতে পারবে, আসনের মালিক হতে পারবে যেটা অন্তত সংসদে সম্মানজনক অবস্থায় তারা যেতে পারে? নাকি সবাইকে অবাক করে দিয়ে আওয়ামী লীগ আবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, যখন কিনা এই সরকারের ব্যর্থতা সরকারের জনপ্রিয়তাকে তলানিতে নামিয়ে ফেলছে? সরকারের জনপ্রিয়তা তো তলানিতে যদি নামে, তাহলে সরকারের কাছের দলগুলো, যারা কাছের দল, তাদের জনপ্রিয়তায় যদি ভাটা পড়ে যায়, তাহলে আওয়ামী লীগ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আমরা বাঙালি ভুলে যাওয়ার জাতি, আমরা খুব সহজেই আগের ঘটনা ভুলে যাই। 5 আগস্টের আগের ঘটনা আমরা খুব দ্রুতই ভুলে যাব, যেমনটা ভুলে গিয়েছি এর আগের টার্মে বিএনপির যে অপশাসন হয়েছিল, সেই অপশাসনের ইতিহাস কিন্তু আমরা ভুলে গেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার খালাসের মধ্য দিয়ে আবার সেই চক্রটা আবার বোঝা যাচ্ছে যে কে কতটা ভালো, কে কতটা খারাপ ছিল। আদতে ব্যাপারটা এরকম, বাংলাদেশের রাজনীতিতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে যখন যে ক্ষমতায় যায় তখন সে মনে করে মুই কি হনুরে। আর এই মুই কি হনুরে হওয়ার কারণে এরা নিজেদের অস্তিত্ব নিজেরা ভুলে যায়, মনে করে আমিই রাজা, আমার এই রাজত্বে আর কেউ নেই, সবাই আমার প্রজা এবং আমি রাজা থাকবো আজীবন। এই রাজা থাকবো আজীবন ভাবার কারণেই কিন্তু যখন যে ক্ষমতায় যায় তখন সে অপকর্ম করে এবং অন্যকে বলে খারাপ। আবার বিরোধী দলে যে থাকে সে সরকারকে বলে খারাপ, সে যখন ক্ষমতায় যায় তখন ঠিক একই কাজগুলো তারা সেরকমভাবেই করে। যেমনটা আমরা দেখছি আওয়ামী লীগকে খারাপ বলার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো করেছিল সেগুলো কি করছে না? দেশ কি আইনের শাসনে চলছে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় এই সরকার আসলেই আর কতদিন